রাজনীতি করেন না এবং এই পলিসিতে বিশ্বাস করেন না বলে উনি ওনার যদি কখনো সামর্থ্য হয় উনি এটা করবেন। তাই বলবো যেটা বলছেন আসলে আমি মনে করি এটা ভুল চিন্তা। আপনি মানুষকে সম্পৃক্ত করে একটা হ্যান্ডসাম বাজেট দিয়ে অনেক ভালো একটা সুন্দর প্রোগ্রাম বাস্তবায়ন করবেন, এটা হচ্ছে আপনার কৃতিত্ব। এই উপদেষ্টা পরিষদ যেহেতু অর্থনীতিবিদে সমৃদ্ধ, আমরা চেয়েছিলাম এরকম একটা চমক ওনারা আমাদেরকে দেখাতে পারেন কিনা। দুর্ভাগ্যবশত সেটা আমরা পাই নাই। ওনারা আমাদেরকে বলছেন এটা গতানুগতিক বাজেট, ওনারা আমাদেরকে বলছেন এটা আমরা কি করব, আমাদের আয়ের চাইতে ব্যয় অনেক বেশি। দেখেন আমাদের এখানে যে দুর্নীতি হয়, লক্ষ কোটি টাকার দুর্নীতি হয়। আমাদের এখান থেকে যে পাচার হয়, লক্ষ কোটি টাকা পাচার হয়। তিনটা জিনিস, আমি অর্থনীতিবিদ নই, কিন্তু আমরা সবাই তো একটা বাজেট দিয়ে সংসার চালাই। যার অফিস আছে সে অফিস চালায়। আমার ব্যবসা যখন লাটে উঠে আমি কি করি, আমি আমার অফিসটাকে ছোট করে ফেলি, আমি কর্মচারী কমিয়ে ফেলি, আমি চা নাস্তার খরচ কমিয়ে ফেলি। এইভাবে আমরা বাজেটকে কাটছাট করি, অর্থাৎ আমার আয়ের সাথে ব্যয়ের একটা মিল রেখে আমি আমার বাজেটকে ঠিক করি। কিন্তু আমাদের দেশে অনবরত ঋণ নির্ভর, ঘাটতি নির্ভর বাজেট করেই যাচ্ছে শুধু জনপ্রিয়তার জন্য। এবং সেই বাজেট যে কত খারাপ তার একটা উদাহরণ হচ্ছে, এবারে সরকার 5টা মন্ত্রণালয় থেকে 46,000 কোটি টাকা শুধু সেখান থেকে তারা বাঁচিয়ে তারা আমাদের পুরো একটা জ্বালানি খাতের ঋণ পরিশোধ করেছে। শুনেছেন না আপনারা সবাই? বুঝতে পারেন 46,000 কোটি টাকা বিগত বাজেটে মাত্র 5টা মন্ত্রণালয় ছিল, যেটা এমনিতেই সরানো গেছে, এমনিতেই তুলে আনা গেছে। এবারে বাকি মন্ত্রণালয়গুলো হিসাব করলে আপনি বুঝেন কত লক্ষ কোটি টাকা এখান থেকে সাশ্রয় করা সম্ভব। অর্থাৎ এই টাকাগুলো রাখাই হয়েছিল চুরি করার জন্য। সুতরাং আমাদের দেশে এই যে 8 লক্ষ কোটি টাকা, প্রায় 7,90,000 কোটি টাকার বাজেট, এবং এরপরে দেখা যাচ্ছে প্রায় 3 লক্ষ বা তার চাইতে বেশি কোটি টাকার ঘাটতি। এই ঘাটতি পুরোটাই হচ্ছে দুর্নীতি, পাচার এবং অতিরিক্ত ব্যয়ের টাকা। অর্থাৎ আমাদের আয় দিয়ে ব্যয় আর আয় মিলিয়ে এই রাষ্ট্রটাকে পরিচালনা করা সম্ভব। আরেকটা বিষয়, ছোট উদাহরণ, আমাদের সংসারে যখন ব্যয় বেড়ে যায়, আয় না বাড়ে, তখন আমরা ছেলে মেয়েদেরকে ডেকে বলি যে বাবা একটু খরচ কমাও। আমি নিজের অভিজ্ঞতা থেকে বলি, আমার ছেলে মেয়েরা একটা বাতি 2টা জ্বললে একটা বন্ধ করে দেয়, আপনাদেরও নিশ্চয় করে। একটা ফ্যান অযথা জ্বললে বন্ধ করে দেয়, কেন দেয়? কারণ আপনি তাকে শিখিয়েছেন যে অযথা অপচয় করা যাবে। আমাদের রাষ্ট্রে জনগণকে সম্পৃক্ত করে এই ব্যয় সংকোচনের নীতি আমাদেরকে শেখানো হয় না। সুতরাং আমি মনে করি সারা বছর বাজেট নিয়ে আলোচনা করতে হবে, সারা বছর আমাদের ঋণ, আমাদের এই দুর্দশার কথা মানুষকে উদ্বুদ্ধ করতে হবে, জনগণকে সম্পৃক্ত করে আমাদের দুর্নীতি দূর করা, অর্থ পাচার রোধ করা, ব্যয় সংকোচন করা। আমাদের এত এত বিশাল বিশাল মন্ত্রণালয়, বিশাল বিশাল অধিদপ্তর, আপনারা গেলে দেখবেন যে আননেসেসারি লোক রাখা হয়েছে। আমি ব্রিটিশদেরকে জিজ্ঞেস করেছিলাম যে তোমরা আমাদের দেশে এত আটদালি, মোসাহেব, বাবুর্চি, এত কিছু, এক একজন ডিসিএসপির বাসায় গেলে দেখবেন 15-20 জন কর্মচারী। অথচ ব্রিটিশদেরকে দেখলাম যে তারা কিন্তু তাদের নিজের ড্রাইভিং তারা নিজেরাই করে, তাদের পিয়ন দারোয়ানের সংখ্যা অনেক কম। তারা বলছে তোমাদের দেশে যখন আমরা কলোনি স্থাপন করেছি, এত দূরে আমাদের এখান থেকে কেউ যাইতে চাইতো না, তখন আমরা তাদেরকে প্যাকেজ দিতাম যে তোমার এই এই থাকবে, বাবুর্চি থাকবে 3-4 জন, তারপরে বাগান রক্ষা করার মালি থাকবে 4-5 জন। এই প্যাকেজ দিয়ে তাদেরকে আমরা পাঠিয়েছি। আমরা কিন্তু এখনো সেই প্যাকেজের মধ্যে আছি। একজন কর্মকর্তার বাসায় গেলে, বাড়িতে গেলে দেখবেন মন্ত্রীদের, সচিবদের, এসপিদের, ডিসিদের অর্ধেক কর্মচারী যদি আপনি কাটছাট করেন তাহলে সম্ভব। আর করোনা তো আমাদেরকে শিখিয়ে গেছে যে নিজে নিজেও আমরা বাঁচতে পারি চাইলে, বিপদে পড়লে। 1 বছরের বা 2 বছরের জন্য যে লকডাউন দেওয়া হয়েছিল, যেভাবে বাংলাদেশের এই দুর্দশা, যে অর্থনৈতিক সংকট, এটা দূর করার জন্য জাতিকে একসাথে উদ্বুদ্ধ করে 2 বছরের আমাদের একটা সিরিয়াস কর্মসূচি দিলেই তো হয়ে যায়। যে জনগণকে বললেন যে এখন আমাদেরকে অল্প খায়া, অল্প করে, অল্প দিয়ে চলতে হবে, তাইলে তো আমাদের অনেক কিছু সাশ্রয় করা সম্ভব।